হার্ডিন্স ব্রিজ ব্রিটিশ স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন। এই হার্ডিন্স ব্রিজ ব্রিজটির এক প্রান্তে রয়েছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এবং অপর প্রান্তে রয়েছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা। যে লাল ব্রিজটি দেখা যাচ্ছে এটাই বাংলাদেশের এককভাবে ইস্পাত নির্মিত সবথেকে বড় ডুয়েল গেট রেলওয়ে ব্রিজ, যার দৈর্ঘ্য প্রায় 5,894 ফুট বা 1.8 কিলোমিটার। এই 1.8 কিলোমিটার ব্রিজটিতে রয়েছে মোট 15টি স্প্যান এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য প্রায় 120 মিটার করে। আর আমি আপনাদেরকে যেখান থেকে ভিডিও করে দেখাচ্ছি এটি একটি 4 লেন বিশিষ্ট সড়ক সেতু, যার নাম লালন শাহ সেতু, এবং এরই একই পাশে রয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি রূপপুরে অবস্থিত। তো আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই দিকে না গিয়ে আমরা সোজা চলে যাব ওই লাল রঙের ব্রিজটির কাছে। আমরা রওনা শুরু করলাম। রেল লাইনের নিচে যে টানেল করা আছে এর ভিতর দিয়েই আমরা রওনা শুরু করলাম। তবে আমরা যে দিক দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব একটা ভালো না, যত সম্ভব রাস্তার কাজ চলছে, যার কারণে এত ধুলাবালি, প্রচণ্ড ধুলাবালির ভিতর দিয়ে আমরা বাইক নিয়ে চলে গেলাম। আমরা প্রথমে যাব পাকশি স্টেশনে, ওইখান থেকেই আমরা স্টেশনের থেকেই আমরা উপরে উঠব, উঠে আমরা পাকশি যে হার্ডিন্স ব্রিজ আছে আপনাদেরকে সেটাই দেখাবো। তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে নিই ব্রিটিশদের তৈরি সেই পুরনো একটি স্টেশন এবং এই স্টেশনের টিকিট কাউন্টার যে এখনও সচল রয়েছে সেটাই আপনাদেরকে আগে দেখিয়ে নিই। আমরা চলে এসেছি এখানে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্টেশনটি দেখছেন এটাই হচ্ছে সেই পাকশি স্টেশন। পাকশি ব্রিটিশ নির্মিত রেলওয়ে স্টেশনের এটি একটি টিকিট কাউন্টার যা আজও সচল রয়েছে। এরই পাশে রয়েছে একটি মসজিদ যা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে নামাজ পড়ার জন্য। আমরা টিকিট কাউন্টারের কাছে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের টিকিটের তালিকা, তারই পাশে রয়েছে টিকিট কাউন্টার এবং তারই এক পাশে রয়েছে স্টেশন মাস্টারের কক্ষ। তো আমরা এদিকে না গিয়ে আমরা সোজা চলে যাব প্ল্যাটফর্মের দিকে। পাকশি স্টেশন যা 2 লাইন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন এবং দেখা যাচ্ছে এখানে ব্রিটিশদের তৈরি একটি দোতলা ভবন এবং তারই পাশে রয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা রূপপুরে অবস্থিত। প্রিয় দর্শক, ব্রিটিশ স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন এই হার্ডিন্স ব্রিজ, যা 100 বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এই পাকশিতে। তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড ব্যারন হার্ডিন্সের নাম অনুসারেই এই ব্রিজটির নাম রাখা হয়েছিল হার্ডিন্স ব্রিজ। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এই ব্রিজটিতে। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে এই ব্রিজটির অবস্থান, যা 109 বছরে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ব্রিজটি। 1909 সালে পদ্মার উপর দিয়ে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও 2 দিকের বাঁধ নির্মাণের কাজ ছিল বেশি জরুরি। সে সময় পদ্মার গতিকে নিয়ন্ত্রণ করা ছিল অনেক কঠিন। এই গতি নিয়ন্ত্রণ করার জন্য বিশ্বের প্রথম রিভার ট্রেনিং ও গাইড বাঁধ নির্মাণ করা হয় পদ্মার 2 পাড়ে। প্রায় 8 কিলোমিটার উজান থেকে গাইড ব্যাঙ্ক বেঁধে এনে 1912 সালে শুরু হয় রেল সেতুর কাজ। 1912 সালে ব্রিজের গাইড ব্যাঙ্ক নির্মাণ শুরু হয় উজান থেকে 4-5 মাইল পর্যন্ত। আমরা উপর থেকে সোজা টিকিট কাউন্টারের পাশ দিয়ে চলে যাব নদীর পাড়ে। সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এই বাঁধ দেওয়ার সময় বাঁধে কি পাথর ব্যবহার করা হয়েছিল এবং পিলারের নিচটা দেখিয়ে দেব এবং সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দেব এই পদ্মা নদীর সৌন্দর্য।
আমি এখন বাঁধের উপর দিয়ে ব্রিজের নিচে চলে যাচ্ছি, আর আপনারা যে পাথরগুলা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই পাথরগুলাই ব্যবহার করা হয়েছিল এই বাঁধ নির্মাণের সময়। পাথরগুলা দেখে মনে হচ্ছে যে এই পাথরগুলো আসলেই সেই সময় উন্নত মানের দামি পাথরই ছিল। প্রিয় দর্শক, একটা কথা কিন্তু আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি। ওই সময় প্রথমে ব্রিজের কাজ শুরু হয়েছিল বর্তমান ব্রিজটি যেখানে রয়েছে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে জিকে সেচ প্রকল্পের সামনে। সেখানে প্রাথমিকভাবে ব্রিজের বেশ কিছু কাজ হওয়ার পর অজ্ঞাত কারণে তা স্থান পরিবর্তন করে উত্তর দিকে পুনরায় ব্রিজ নির্মাণের কাজ শুরু করে, যেখানে বর্তমানে ব্রিজটি নির্মিত রয়েছে। ব্রিটিশ স্থাপনা যতই দেখি ততই মুগ্ধ হই, আর তাদের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। ইঞ্জিনিয়ার রবার্ট উইলিয়াম বলেছিলেন, যে সেতু বানিয়ে দিয়ে গেলাম এর রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হলে এর যৌবন অনেক দিন ধরে রাখা সম্ভব। বাংলাদেশ ছেড়ে ব্রিটিশরা অনেক আগেই চলে গেছে, নেই রবার্ট উইলিয়াম, নেই ব্যারন হার্ডিন্স, কিন্তু তাদের দেওয়া ওয়াদা যে সঠিক তা আমরা আজ সচক্ষেই দেখছি। ব্রিটিশ স্থাপনার একটি সুন্দর নিদর্শন এই হার্ডিন্স ব্রিজ, যা 1915 সাল থেকে 2024 সাল পর্যন্ত একই রকমভাবে দাঁড়িয়ে আছে এই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে। এর একই পাশে দেখা যাচ্ছে আরও একটি সেতু, যেটি লালন সেতু নামে পরিচিত, আর এই সেতুটি 4 লেন বিশিষ্ট একটি সড়ক সেতু, যা আপনাদেরকে ভিডিওতে আমি প্রথমেই দেখিয়েছি, এবং এরই পাশে রয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের এককভাবে নির্মিত ইস্পাতের সবথেকে বড় রেল সেতু, যাতে রয়েছে 2টি ব্রড গেজ রেল লাইন এবং 12 গেট। এটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিলাম যে বাংলাদেশের এত বড় রেল সেতু আর কোনো জেলাতেই নেই, যা পাবনার এই ঈশ্বরদীর পাকশীতেই অবস্থিত। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই সাইডে ট্রেনের রাস্তা, আর এই সাইডে পায়ে হাঁটার রাস্তা, আর এই সাইডে হচ্ছে বড় গাড়ির রাস্তা। মজারই একটা ব্যাপার যে এত বড় নদীটা পুরোটাই বাঁধ দিয়ে ঘিরে রেখেছে, আর ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে একটা বাঁধ, ওইখানে ওইটা ছেড়ে দিয়েছে, ওইটা পুরো পানিটা ওই দিক দিয়ে যাচ্ছে। আমরা জানি না বাংলাদেশের পানি যাওয়ার রাস্তা কোন বাঁধ দিয়ে যাচ্ছে, আমরা এটা বলতে পারবো না। পুরোটা খুলে নেই, ওইখানে অর্ধেক বাঁধ খুলে দিয়েছে। ফারাক্কা বাঁধ বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বিশাল আকৃতির বাঁধ, যার বয়স প্রায় 50 বছর। এ বাঁধ নিয়ে অনেকের বিতর্ক থাকলেও আমি বলবো এ বাঁধ বাংলাদেশের জন্য একটি অভিশাপ। এ বাঁধ ধ্বংস না হওয়া পর্যন্ত এপার বাংলা ওপার বাংলা কারোরই
মুক্তি মিলবে না আগামী 50 বছরেও। দীর্ঘ 50 বছর ধরে গঙ্গার পানি অনেক গড়িয়েছে, তাতে কতটুকু ভারত সুবিধা পেয়েছে আর কতটুকু বাংলাদেশ সুবিধা পেয়েছে তা জানতে আর কারো বাকি নেই। 1947 সালে ভারত ভাগ হওয়ার আগে ব্রিটিশদের ভাবনা ছিল এই বাঁধ নির্মাণের। 1947 সালে ভারত ভাগ হওয়ায় ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও এই পরিকল্পনা থেকে সরে দাঁড়ায়নি ভারত। এ বিষয়ে পাকিস্তান ঘোর বিরোধিতা করলে দফায় দফায় বৈঠক চলে পাকিস্তানের সাথে। 1970 সালে মুখ্য হয়ে দাঁড়ায় সিন্ধুর পানি ভাগাভাগির বিষয়, আর সেখানে ছিল ফারাক্কা নিতান্ত দর কষাকষির মামলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালের 16 মে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কার পানি বণ্টনের আলোচনায় বসেন। উভয় দেশের চুক্তিতে না আসা পর্যন্ত ফারাক্কার বাঁধ চালু হবে না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময়। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান বিস্তর। পরীক্ষামূলক বলা হলেও 1975 সালের 21শে এপ্রিল থেকেই ফারাক্কার বাঁধ চালু করে দেয় ভারত, যা আজ পর্যন্ত 50 বছর ধরে পরীক্ষামূলকভাবেই ফারাক্কার বাঁধ চালিয়ে আসছে ভারত। কি আশ্চর্য, এ ব্যাপারে ভারতের কোনো মাথা ব্যথাই নেই যে 40 বছর পার হলেই নদীর বাঁধ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রিভিউ বা পর্যালোচনা করতে হয়, যা আজ পর্যন্ত ফারাক্কার বাঁধের পর্যালোচনার উদ্যোগী কেউ নেয়নি। বর্ষাতে বাঁধ খুলে দেওয়া আর খরাতে পানি আটকে রাখার কারণে প্রতি বছর বাংলাদেশে 5,000 কোটি টাকার মতো লোকসান হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যে কলকাতা বন্দর বাঁচানোর জন্য ভারত নির্মাণ করেছিল ফারাক্কার বাঁধ, সে কলকাতার বন্দর আজ মুখ থুবড়ে পড়ে আছে। কোনো সুবিধাই দিতে পারেনি কলকাতাকে ফারাক্কার এই বাঁধ। ভারতের অনেকেই বিরোধিতা করেছিল এই বাঁধ নির্মাণের সময়। তৎকালীন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ঘোর বিরোধিতা করেছিলেন এই বাঁধ নির্মাণের। তিনি বলেছিলেন, পরিবেশগত বিপর্যয় এমন হয়ে যেতে পারে যা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে ভারতের পক্ষে। তিনি আরও সতর্ক করেছিলেন, নদীতে পলি জমলে, নদীর গতি বাধাগ্রস্ত হলে কলকাতার বন্দর তো কোনো সুবিধা পাবেই না, বরং মালদা মুর্শিদাবাদ সহ বিহারের বিস্তীর্ণ এলাকা বছর বছর বন্যায় ভাসবে। কপিল ভট্টাচার্য ফারাক্কার বাঁধ নির্মাণে বিরোধিতা করায় তাকে 1961 সালে পাকিস্তানের দালাল সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু 5 দশক পরে ঠিকই তা বুঝতে পারছে ভারত সরকার, কারণ ফারাক্কার এই বিশাল বাঁধই এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কার বাঁধ যে বাংলাদেশের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পেরেছিলেন বাংলার মজলুম জননেতা মৌলানা ভাসানী। তাই 1976 সালে ফারাক্কার অভিমুখে লং মার্চ করেছিলেন তিনি পায়ে হেঁটে। তার সঙ্গ হয়েছিল লক্ষ লক্ষ জনতা। ফারাক্কার বাঁধ যে শুধু বাংলাদেশের ক্ষতির কারণ তা কিন্তু নয়, ভারতের মালদা মুর্শিদাবাদ সহ বিহার ও উত্তরপ্রদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই ফারাক্কার বাঁধ। এটা একটা মালবাহী ট্রেন, এইরকম অহরহ ট্রেন যাচ্ছে, এর উপর দিয়ে চলে যাচ্ছে। আপনি 5 মিনিট 10 মিনিট পর পর ট্রেন দেখতে পাবেন আপনি এখানে আসলে, ট্রেন যেতেই থাকবে। আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে যে সিকিউরিটি গার্ড আছে, আমরা বললাম যে পুলিশ অফিসারকে যে আমরা এর উপরে যাব, তো আমাদেরকে পায়ে হাঁটার রাস্তাটা দেখিয়ে দিল। আমরা এই দিক দিয়ে হাঁটছি, এই যে এই সাইডে ট্রেনের রাস্তা, আর এই সাইডে পায়ে হাঁটার রাস্তা, আর এই সাইডে হচ্ছে বড় গাড়ির রাস্তা। দর্শক, আসলে বাঁধের এই উপরে, ব্রিজের উপরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই আমি আপনাদেরকে দেখালাম যতটুকু পেরেছি। আমি এখনও হাত মুখ ঠিক মতো ধুতে পারিনি, ফ্রেশ হতে পারিনি। যতটুকু পেরেছি আমি আপনাদেরকে এর ভিতরে দেখিয়ে দিলাম। আর আসলে আমরা একটু ঝামেলার ভিতরে ছিলাম এবার। জার্নি অনেক ঝামেলা হয়েছে আমাদের এই জার্নিতে। এবার আমি আপনাদেরকে সব কিছুই খুলে বলবো।
এই পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই ফারাক্কার বাঁধ থেকে শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।